এখন পরিষ্কার যে কনসার্নটা সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং কার হাতে, এবং সেই ডিসিশন মেকিং প্রক্রিয়াতে স্টেক হোল্ডাররা যুক্ত কিনা। যদি বৈষম্য বিরোধী নিজেকে একটা স্টেক হোল্ডার মনে করে জেনুইনলি, তাহলে তাদের সাথে আলোচনা ছাড়া এরকম এক্সপ্যানশন কেন হচ্ছে, অথবা রদবদল কেন হচ্ছে, অথবা তারা কোনো উপদেষ্টার কার্যক্রমের পারফরমেন্সও জানতে চাচ্ছেন যে উনি ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এবং রদবদলের একটি কথাও তাদের কাছে আমরা শুনেছি, এবং বলেছেন যে যেমন আমরা সার্জিসকে বলতে শুনেছি যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে কেন তা কাউকে নেওয়া হচ্ছে না, কেন চট্টগ্রাম ভিত্তিক হয়ে গেছে উপদেষ্টা পরিষদ। এইগুলো তারা যেগুলো বলছে এগুলো কিন্তু মাঠে ঘাটে জনগণের ভেতরে ব্যাপকভাবে আলোচিত। এবং আপনি যদি সরকারটিকে বিশ্লেষণ করতে যান, তার কাজের আগে আমি কিন্তু 5ই অগাস্টের পর থেকে বলেছি এবং 8 অগাস্টে বলেছি যে এই উপদেষ্টাদেরকে কারা সিলেক্ট করলেন। তো আমার পরিচিত একজন উপদেষ্টা বলেছেন স্টুডেন্টরা সিলেক্ট করেছেন, এরকম একটা ধারণা ছিল। তো স্টুডেন্টদের সাথে কথা বলে দেখেছি তারা এদের কাউকে হয়তো চিনেনও না, নাম জানতেন কিনা তাও আমি শিওর না। তাহলে এদেরকে কারা সিলেক্ট করলেন? এটাকে চিফ অ্যাডভাইজার করলেন নাকি অন্য অনেক অংশীজনের বক্তব্য রয়েছে? শুরু থেকেই কিন্তু উপদেষ্টা পরিষদের সিলেকশন ইজ এ কোশ্চেন। দেখুন, এই কোশ্চেনটা অতটা বাতাস পেত না যদি উপদেষ্টা পরিষদ সেই রকম সক্ষমতার পরিচয় দিত, ততটা আন্দোলনের। দেখুন, এই উপদেষ্টাদের নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এই উপদেষ্টারা পক্ষপাত দুষ্ট হবেন। সেই পক্ষপাত হচ্ছে আন্দোলনের পক্ষ, গণ অভ্যুত্থানের পক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা এরা মিলে উপদেষ্টা পরিষদটি গঠন করেছেন। অতএব তার পক্ষপাত অথবা তার হেলে থাকার কথা এখানে। এখন উনি কি আসলে অভ্যুত্থানের গল্প করছেন? উনি কি অভ্যুত্থানের পক্ষ হয়ে কাজ করছেন, নাকি আমরা অভ্যুত্থানের পক্ষ হিসেবে ওই 3 জনকেই শেষ পর্যন্ত খুঁজে পাচ্ছি যারা ছাত্র প্রতিনিধি? ব্যাপারটি কিন্তু তাই হয়ে গেছে। বাকিদেরকে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় চালাতে। এখন মন্ত্রণালয় চালানোর জন্য কিন্তু আমরা উপদেষ্টা খুঁজে বেড়াইনি। অবশ্যই সেটি তার প্রশাসনিক কাজ, কিন্তু স্পিরিটটি তাহলে কি করে ধারণ করবে এবং স্পিরিটটি কি করে আরও বেগবান হবে? কেননা আওয়ামী ন্যারেটিভের বাইরে আপনি যে অভ্যুত্থানের ন্যারেটিভটি তৈরি করবেন সেটি কারা তৈরি করছে? এবং না হলে কিন্তু 5ই অগাস্ট একটি ইভেন্ট, শেখ হাসিনা পালিয়ে গেছেন, অন্তর্বর্তী সরকার 3 দিন পরে দায়িত্ব নিয়েছেন। এটি ইভেন্ট হয়ে থাকলে তো এর কোনো পৌরাণিক বা এর কোনো কাহিনী নাই, এটি কোনো রূপকথা না। এটি 100 বছর পরে মানুষ 10 বছর পরেই হয়তো খুঁজে পাবে না, 100 বছর তো দূরের কথা। কিন্তু আমরা তো চাই এটি 100 বছরের গল্প হোক, এটি আগামী যে কোনো রাজনৈতিক শক্তির কাছে গুরুত্বপূর্ণ হোক। আপনি খেয়াল করেছেন যে আজকে তারেক রহমান বলেছেন যে এই জুলাই শহীদদের নামে উনি বিশেষ স্থানগুলোর নামকরণ করতে চান, সেটা স্থাপনা হোক, সেটা অবকাঠামো হোক। তার মানে হচ্ছে যে বড় একটি রাজনৈতিক শক্তিও কিন্তু এই অভ্যুত্থানের চেতনার সঙ্গী হতে চাচ্ছে। এখন আমরা এখন পর্যন্ত 100 দিন পরে কিন্তু দেখতে পাচ্ছি যে শুধু বৈষম্য বিরোধী না, শুধু নাগরিক কমিটি না, সবগুলো রাজনৈতিক শক্তি কিন্তু এদের প্রতি সহানুভূতিশীল, একাত্ম হতে চাচ্ছে, একসাথে কাজ করতে চাচ্ছে। তাহলে সংকটটি কোথায়? সংকটটি হচ্ছে আমরা সরকারটিকে একটি ট্র্যাডিশনাল সরকারের মতো ব্যবহার করতে দেখছি, যেরকম করে আগের তত্ত্বাবধায়ক সরকার ছিল। দেখুন, আগের তত্ত্বাবধায়ক সরকার একটা গুরু দায়িত্ব ছিল তিনি কত নিরপেক্ষ এটি প্রমাণ করা, কেননা বাইরে একটি পতিত শক্তি আর একটি আন্দোলনের শক্তি থাকতো। এবার তো তাকে নিরপেক্ষতা প্রমাণ করার কোনো কাজ নাই। কাজেই সরকারের প্রধানের তার মন্ত্রণালয়ের যে ব্যক্তিবর্গ, উপদেষ্টা পরিষদকে পরিষ্কার বলতে হবে যে আমরা যেটি উনি মুখে বলেন, ভাষণে বলেন, কিন্তু পরবর্তী কার্যক্রমে আমরা অতটা দেখি না যে আমরা অভ্যুত্থানের শক্তি, আমরা অভ্যুত্থানের সরকার, আমরা অভ্যুত্থানের চেতনাকে প্রতিদিন সকাল থেকে ধারণ করতে চাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অবশ্যই সরকার চালাতে চাই, মন্ত্রণালয় চালাতে চাই, প্রশাসনিক কাজগুলো করতে চাই। এখন আপনি দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন গত 100 দিনে সরকারটি অভ্যুত্থানের চেতনায় যথার্থ দায়িত্ব পালন করেছে কিনা, আমি বলবো না। কেননা তাতে কি হতো যে নিহতদেরকে আপনি যত দ্রুত সম্ভব রাষ্ট্রীয় সম্মান দিতেন এবং কিছুটা সম্মাননা দিতেন, তাই তো হতো। সেটিতে তারা অনেক দেরি করেছেন। তারা 90 দিন লাগিয়েছেন আহতদের কাছে রিচ আউট করতে, এবং কোনো আহত ব্যক্তি কিন্তু তার নিজের ঘাটের পয়সা খরচ করে চিকিৎসা করেছেন। কেউ তার স্বাস্থ্যের অবনতি হয়েছে দেরি হওয়ার কারণে। আমরা বিশেষায়িত হাসপাতাল, কালকেই আমি প্রথম প্রফেসর ইউনূসের মুখ থেকে শুনলাম
যে 11টি বিশেষায়িত হাসপাতাল নাকি রয়েছে। আমি গত 100 দিন বাংলাদেশের সব গণমাধ্যমে কথা বলেছি, খোঁজখবর নিয়েছি, কোথাও এই সংখ্যাটি আমাকে কেউ বলেনি, যেটি কোভিডের সময় আমরা অন্তত 5-6টি হাসপাতালকে বলতে পেরেছিলাম। তাহলে এই যে বিদেশে পাঠানোর ব্যাপারটি, এটি কি আপনার 100 দিন পরে করতে হয়? এটি কেন দ্বিতীয় দিনে হয় না, কেন চতুর্থ পঞ্চম দিনে হয় না? কাজেই আমার মনে হয়েছে যে সরকার মুখে চেতনার কথা বলছে, অথবা সরকার প্রধান বেশি মুখে বলছেন, বাকিদের কাছ থেকে আমরা অতটা শুনতে পাচ্ছি না, কিন্তু তার কাজে কিন্তু আমরা একটা ফারাক দেখতে পাচ্ছি। তিনি সরকার মনে হয় দৈনন্দিন আরও অনেক কাজে ব্যস্ত হয়ে যাচ্ছেন, অভ্যুত্থান থেকে একটু অ্যালুফ হয়ে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর প্রেশার শুরু হয়েছে, নির্বাচন দিতে হবে, এবং নির্বাচন কি করে হবে, নানানমুখী দাবি দাওয়া, তার মধ্যে প্রতিবেশী দেশের বিভিন্ন ষড়যন্ত্র, সব মিলিয়ে অভ্যুত্থানটা হয়তো ব্যাকসিটে চলে গেছে।